This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে প্রযুক্তি যতই এগোক, আমরা যতই বিজ্ঞানের ভরসায় অনেক এগিয়েছি, অগ্রগতি করেছি, এইভাবে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করি, দুধের স্বাদ ঘোলে মেটানো সম্ভব নয়। এটা তো বিরোধীরা মনে করছেন। সাধারণ মানুষ তারা কি মনে করছেন? তারাও হয়তো ওই রকমই। বললাম, তাদের অবশ্য আলটিমেটলি একটাই ইস্যু, যা খুশি হোক, ভার্চুয়ালি, রিয়েলিটি, যেভাবে দেখেন আপনারা, আলটিমেটলি আমাদের যেটা নিজের হাতে দেওয়ার কথা সেটা আমরা নিজেরা দিতে পারলেই হলো। ওই ব্যাপারটা আমাদের ওই ভার্চুয়াল টিভি দেখে ভার্চুয়াল আনন্দ পাওয়া, এটা না পেলেই হলো। এটা তো নির্বাচন কমিশনকে এবার ভাবতে হবে, তারা তাদের কথা ভাবুন। কিন্তু যারা নির্বাচন লড়ছেন তারা কি ভাবছেন? অনেক অঙ্ক কিন্তু তারাও কষছেন। নির্বাচন কমিশন একটা কারণে কষছেন, আর তাদের দেওয়া অন্য প্রশ্নপত্র সলভ করার জন্য অনেক অঙ্ক কষছেন পলিটিক্যাল পার্টিগুলো। অনেক যেরকম অঙ্ক কষে অনেক দিন ধরে, মানে প্রস্তুতি নিয়ে একদম নিখুঁত করে, হাত মকশ করে, তারপর আইএসএফ যেরকম জানিয়ে দিয়েছে যে তারা বামেদের সঙ্গে জোটে নেই। 7 মণ তেল পুড়িয়ে আরেকটা বিষয়ও তারা ঠিক করেছে অবশেষে। সেটা হলো লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নওশাদ সিদ্দিকীর লড়াইতে তারা ছাড়পত্র দিচ্ছে না। অথচ দেখুন, নওশাদ সেই কতদিন আগে ডায়মন্ড হারবারের ভোটে লড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারানোর জন্য চ্যালেঞ্জ নিয়েছিলেন। এবং আমার সঙ্গে কথাবার্তা বলতে এসে এই স্টুডিওতে এখানে বসে নওশাদ দাবি করেছিলেন যে দল রাজি হলেই হলো। তিনি ডায়মন্ড হারবারে প্রায় লড়তে নেমে গেছেন আর কি, এবং যদি লড়েন তাহলে জিতবেন। আচ্ছা, যিনি এরকম কনফিডেন্স নিয়ে লড়তে চাইছিলেন, এটা এরকম শিওর শট সিট, মানে যেরকমভাবে নওশাদের চিন্তাভাবনা ছিল, সেটা কেন হাতছাড়া করলো বলুন তো আইএসএফ? এইটা বুঝতে পারলাম না। এবং এটাও বুঝতে পারলাম না যে যার এরকম কনফিডেন্স ছিল নওশাদ, তিনি গরজালেও কেন বর্ষালেন না। এটা কিন্তু ভোটার হিসেবে আমাদের বুঝে নেওয়াটা খুব জরুরি কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এর মধ্যে একটা গুঁড়ো অঙ্ক লুকিয়ে থাকলেও থাকতে পারে। চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড় কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে, এর পরিবর্তে কোনো একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সেটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। প্রথম দিন যখন ঘোষণা করেছি, যে জায়গায় ছিলাম, যে এনার্জি নিয়ে বলেছি, আজকে আমি আপনার স্টুডিওতে বসে ওই এনার্জিতে আছে আমি কন্টেস্ট করতে প্রস্তুত আছি। আমার লক্ষ্য, যেখানে আমি বলেছি, মনস্থির করেছি, আমি সেখানেই লড়াই করব। সেখানে না হলে ও অল্টারনেটিভ কোনো জায়গায় দিলে আমি লড়াই থেকে নিজেকে অব্যাহতি নেব। কিন্তু আমি আশা করছি এখনো পর্যন্ত আমি ডায়মন্ড হারবারে লড়াই করছি। এবার আইএসএফ এর শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন রকম দোদুল্যমানতায় ভোগা, আর সিপিআইএমকেও দোদুল্যমানতায় রাখা, মানে এক সংশয়ের মধ্যে রাখা, জোট হবে কি হবে না, কোথায় কাকে তারা প্রার্থী করবে, এসব নিয়ে কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স তৈরি করে রেখেছিল আইএসএফ। এবার এর মধ্যে, মানে এই শেষ মুহূর্ত পর্যন্ত গোটা ব্যাপারটার মধ্যে টান উত্তেজনা ধরে রাখার মধ্যে, লোকজনকে একটা এই কী হয় এরকম ভাবের মধ্যে রাখার মধ্যে আইএসএফের কিন্তু অনেক যুক্তি আছে। কিন্তু ডায়মন্ড হারবারে নওশাদকে প্রার্থী না করার পেছনে আইএসএফ যে সমস্ত যুক্তি দিচ্ছে, সেগুলো তাদের মনে হচ্ছে খুব জোরালো। কিন্তু একটু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কীরকম লাগে, মানে ধরুন আইএসএফ রাজ্য কমিটির যুক্তি, তারা চাননি নিজেদের চেয়ারম্যানকে প্রার্থী করতে। তাহলে নওশাদ যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন সেই কেন্দ্রে, মানে ডায়মন্ড হারবারে তাদের সর্বশক্তি প্রয়োগ করতে হতো, এবং সেক্ষেত্রে অন্যান্য কেন্দ্রগুলোতে প্রচার ধাক্কা খেত। চেয়ারম্যান তো তাকে জেতানোর জন্য অন্য কেন্দ্রে যারা মানে প্রার্থী রয়েছেন, তাদের যে দলবল, আইএসএফের যে শক্তি, তাদের তুলে নিয়ে এসে চেয়ারম্যানের জন্য কাজে লাগাতে হতো। ফলে অন্য জায়গার প্রার্থীরা সমস্যায় পড়ে যেতেন। তা এটাই যদি একটাই মাত্র কারণ হয়, তাহলে তো নওশাদকে ভবিষ্যতে আর কোনো ভোটে দাঁড় করানো উচিত না আইএসএফে। কারণ সমস্যাটা তো একই হবে, তিনি যেখানেই দাঁড়াবেন, তিনি হয় তাকে চেয়ারম্যান পদ থেকে সরাতে হবে, অথবা তাকে ভোটে দাঁড়ানোটা বন্ধ করতে হবে। কারণ তিনি চেয়ারম্যান থেকে যেখানেই দাঁড়াবেন সেই কেন্দ্রটাই হায়েস্ট কনসেন্ট্রেশনের জায়গা হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ফ্যাক্টরগুলো কি আগে আইএসএফ নেতৃত্বের মাথায় আসেনি? নওশাদ সিদ্দিকী তিনিও কি ভাবেননি
নাকি এটা ভাবনা চিন্তাটা শুধু ওই তাদের যে সেন্ট্রাল কমিটি আর কি তার জন্যই ছেড়ে দিয়েছিলেন? তাহলে এতদিন ধরে তারা কেন বামেদের সাথে আসন ভাগাভাগির অঙ্ক কষছিলেন, একটু একটু করে জোটের সলতে পাকাচ্ছিলেন কিসের জন্য? আর মাঝখান থেকে হঠাৎ কী এমন হয়ে গেল যে তারা এতটা ফাঁকা মাঠ ছেড়ে দিলেন ডায়মন্ড হারবারে? দেখুন, গোটা বিষয়টা যতটাই লোকজন অপ্রস্তুত থাকবে বিরোধীরা, ততই তো যিনি সবার আগে মাঠে নেমে পড়েছেন এবং যিনি ওখানেই দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সুবিধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে একতরফা প্রচার চালানোর সুযোগ পেয়ে গেছেন। ডায়মন্ড হারবারের মানুষ এতদিন পর জানতে পারলেন যে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন আইএসএফের মজনু লস্কর, আর বামেরা আজ তারা ঘোষণা করতে পারলো যে প্রতিকুর রহমান তাদের প্রার্থী হচ্ছে। মানে ওখানটায় বামেরাও থাকছে, আইএসএফও থাকছে। এখনও বিজেপি কিছু করে উঠতে পারেনি, কিন্তু তারাও নিশ্চয়ই দেবে প্রার্থী টার্থী আর কি। মানে এতদিন পর ডায়মন্ড হারবার সহ এতগুলো জায়গায় যে একতরফা প্রার্থী দিল আইএসএফ, তার এফেক্টটা কিন্তু সুদূর প্রসারী। এবারের ভোটে জোটে জট পাকানোর কারণটা এটা কিন্তু একটা কঠিন অঙ্ক। এর পেছনে অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো ওই অনেকে দেখতে পাচ্ছেন। মানে দেখুন, বামফ্রন্টের সাথে আইএসএফের এই সমঝোতা এক্সপ্রেস বেলাইন হওয়ার পেছনে অঙ্কটা যদি একটু কষতে পারেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এবারের ভোটে কে কার ভোট কাটতে লড়ছে এবং কেন কোনো জোটে কে কিভাবে জট পাকাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে ভোট কাটাকাটির অঙ্ক। ওই এপাশ দিয়ে জল ঢোকা, ওপাশ দিয়ে বেরোনো এবং একই সঙ্গে ওই বাঁদরের ওপরে ওঠা আর একটুখানি হড়কে নেমে যাওয়া, এই পুরো জিনিসটা একসঙ্গে ভোটের অঙ্কে আমাদের সামনে পরিষ্কার হয়ে এসছে। তাই এটা বুঝে নেওয়ার দরকার কার কোন পদক্ষেপে কে সুবিধা পেয়ে গেল ভোটের হিসেবে। ধরে নিন ফ্যাক্টরগুলো কি কি? সংখ্যালঘু ভোট, যে ভোটটা তৃণমূলের ভোট ব্যাংক, ধরে নিন বামেদের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, তাদের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের মধ্যেও তাদের একটা ভোট ব্যাংক অতীতে ছিল, সেই ভোট ব্যাংকের কিছু অংশ তাদের দিকে আসার কোনো একটা পরিস্থিতি হতে পারে। এবং বিজেপি তারা চাইছে কমপ্লিট মেরুকরণ, যেখানে সংখ্যাগুরু ভোটের অংশটা তাদের দিকে থাকলেই হবে এবং কোনোভাবে যদি সংখ্যালঘু ভোটের জায়গাটা একটু ইধার উধার হয়ে যায়, বেশ কয়েকজনের মধ্যে ভাগাভাগি টাগাভাগি হয়ে যায়, মানে ধরুন এই দাবিদার তো এখন এবারই ডায়মন্ড হারবারে এখন তৃণমূল যেরকম রয়েছে, বামও সেরকম রয়েছে, সেরকম আইএসএফও রয়েছে, ফলে সংখ্যালঘু ভোট তো তার ভাগিদার তো বাড়ছে। এবার এই ফ্যাক্টরগুলোকে একটু যোগ বিয়োগ করুন, আমার ধারণা আপনারা উত্তরটা পেয়ে যাবেন। আমি চেষ্টা করেছিলাম সর্বোচ্চ দিয়ে লড়াই করব, ফিল্ডে থেকে আমি নমিনেশন করিয়ে সে জায়গায় আমাকে অব্যাহতি দিয়ে আমার লড়াইটাকে একভাবে রাখতে হবে। নওশাদ সিদ্দিকী কিন্তু কন্টেস্ট করছে, হয়তো নামটা মজনু লস্কর, 7 পর্যন্ত সে নেমে গিয়েছিলাম, এখন তো এবার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। মুর্শিদাবাদের মতো সিটটাকে আমরা ছাড়তে প্রস্তুত হয়েছিলাম, কংগ্রেসের মধ্যে বা লেফটের মধ্যে তাদের অজান্তে আরএসএস ঢুকে বসে নাই তো, যারা চাইছে না পশ্চিমবাংলাতে তৃণমূল বা বিজেপি দুর্বল হোক। তাকে বললো আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরুদ হয় না শেষ পর্যন্ত লড়াই ময়দানে থাকার। লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, এবার কেউ কেউ বিজেপির বিরুদ্ধে বলছে, কেউ কেউ সিপিএম বিরুদ্ধে বলছে, তোর বুঝতে হবে কে কার পক্ষে। আরএসএস এর ভূত দেখা তো আমি জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস, সেটা আবার তার ভাই নওশাদের কাছে চলে যাচ্ছে, চিন্তার বিষয়। আবার উনি ডায়মন্ড হারবার থেকেও দাঁড়ালেন না, সরে দাঁড়ালেন, তলে তলে কিছু লেনদেন টেনদেন হলো নাকি?